এটা ছাড়া আর কোনো সলিউশন নাই। আমি আমি করি নাই, হ্যাঁ করি নাই। ওকে, এই যে এই এই ঘূর্ণিঝড়ের আগেই তো এটা তো আসছে গতকাল। গতকাল তো আপনাদের ক্লাস হয় না, এর আগে কি অজুহাত দেন? হ্যাঁ, রেকর্ড ক্লাস দেখেন, যেমনি দেখেন দেখছেন, ঠিক আছে। প্রথম ক্লাসটা অর্ধেক দেখছি, ফাইন। এখন যারা প্রথম ক্লাসটা করেন নাই তারা এই ক্লাসটা করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? যারা প্রথম ক্লাসটা করেন নাই তারা এই ক্লাসটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার বুঝতে একটু প্রবলেম হবে। আমি কি বুঝাইতে পারছি? যদি না করে থাকেন তবুও ক্লাসটা করতে পারেন, হয়তো বুঝতেও পারেন, বাট না বুঝলে বুঝবেন যে আপনাকে প্রথম ক্লাসটা করতে হবে। মানে আপনার যদি মোটামুটি বেসিক থাকে তাহলে হয়তো আপনি এই ক্লাসটা করলে বুঝবেন। আর যদি দেখেন যে বুঝতে পারতেছেন না, তার মানে বুঝে নেবেন যে প্রথম ক্লাসটা করেন নাই। অর্থাৎ সমাসের উপর যতগুলো ক্লাস হবে আপনি 1 নম্বর ক্লাস থেকে করলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা সমাস 2 নিয়ে আলোচনা করব, এবং আজকের ক্লাসে আমরা একটা সমাস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তো এইটা সমাসের সবচেয়ে বড় প্রকার যেগুলো রয়েছে তার ভিতরে এটা হচ্ছে একটা। তো চলেন আমরা শুরু করি। এই তৎপুরুষ সমাসে প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে এই সমাসটাতে সর্বদা পরপদের অর্থ প্রধান। আমরা প্রথম ক্লাসে শিখেছি যে এই সমাসে সবসময় পরপদের অর্থের প্রাধান্য থাকে। তো এছাড়া এই সমাসটা আমরা মোট 9 প্রকার এই সমাস হয়ে থাকে। কয় প্রকার? 9 প্রকার। ঠিক আছে, নাম্বার 1, এই সমাসটা বুঝতে হলে আপনাকে আগে বিভক্তিগুলো একটু ভালো করে জানতে হবে। তাই আমি সমাসের প্রকারভেদগুলো লিখি। যেমন 1 নাম্বার দ্বিতীয়া তৎপুরুষ সমাস, বুঝছেন? দ্বিতীয়া তৎপুরুষ। ওকে, এরপর নাম্বার 2 তৃতীয়া তৎপুরুষ সমাস। নাম্বার 3 চতুর্থী তৎপুরুষ সমাস, আপনারা অনেকেই জানেন। এরপর হচ্ছে নাম্বার 4 পঞ্চমী তৎপুরুষ সমাস। ওকে, এরপর হচ্ছে নাম্বার 5 ষষ্ঠী তৎপুরুষ সমাস। নাম্বার 6 সপ্তমী তৎপুরুষ সমাস। নাম্বার 7 অলুক তৎপুরুষ সমাস। নাম্বার 8 নয় তৎপুরুষ সমাস। আর নাম্বার 9 উপপদ তৎপুরুষ সমাস। এই হচ্ছে আমাদের 9 প্রকার। এখন মোটা দাগে আমি যদি ভাগ করি তাহলে এই যে প্রথম যেই 6 প্রকার আছে, অর্থাৎ সপ্তমী তৎপুরুষ সমাস পর্যন্ত, এই 6 প্রকার এটা বিভক্তির সাথে সম্পর্কিত। কিসের সাথে বলেন? এই 6 প্রকার এটা বিভক্তির সাথে সম্পর্কিত। আপনাদের মধ্যে কারা আছেন যারা বিভক্তি জানেন? অর্থাৎ 7টা বিভক্তি আছে, এই বিভক্তিগুলো জানেন, এমন কারা আছেন? একটু কমেন্ট করেন তো। এমন কারা আছেন যারা 7 প্রকার বিভক্তি, অর্থাৎ আমাদের যেই 7টা বিভক্তি রয়েছে সেগুলো জানেন? এমন কারা রয়েছেন আমাকে একটু জানান, তাহলে আমি বুঝবো। ওকে ওকে, অনুশ্রী দত্ত জানি, ওকে রাজু আহমেদ জানি, ভেরি গুড, আমি পারি। ওকে, রাসেল আলম, মিজানুর রহমান, ভেরি গুড, হৃদয় পাল, ভেরি গুড, থ্যাংক ইউ। তো চলেন, আমি ধরেই নিলাম আপনারা কেউ পারেন না। আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। প্রথমাই শূন্য, এটা কোনো বিভক্তি নাই, তো এটা বাদ। প্রথমাই শূন্য। এইবার এই দ্বিতীয় থেকে আপনাকে বিভক্তিগুলো মনে রাখতে হবে। দ্বিতীয়ায় কে রে, দ্বিতীয়ায় কে রে। ওকে, তৃতীয়ায় দ্বারা দিয়ে কর্তৃক, এটা আপনি যেই বই পড়েন ওই বইতেই পাবেন। ওকে, এরপর আসেন চতুর্থী বিভক্তি, চতুর্থীতেও কে রে। ওকে, পঞ্চমী, পঞ্চমীতে হতে থেকে চে। এরপর ষষ্ঠী, ষষ্ঠীতে র এর। সপ্তমী অ, এরপর হচ্ছে তে। বুঝছেন? এইটা স্ক্রিনশট নিয়ে নেন, মুখস্থ করে নিয়েন। প্রথমে শূন্য, দ্বিতীয়তে কেড়ে, তৃতীয়তে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থীতে কেড়ে, পঞ্চমীতে হতে থেকে সে, ষষ্ঠীতে রয়, সপ্তমীতে অন্তস্থতে। এটা হচ্ছে বিভক্তি, এটার প্রয়োগ। এটার এইটার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এটা জানা। হ্যাঁ, আচ্ছা, কি জানি ভাইয়া, আমার নাম কি? তনুশ্রী, অনুশ্রী নয়। আচ্ছা আচ্ছা, আমি তো ভালো করে খেয়াল করি না। তনুশ্রী, থ্যাংক ইউ। ঠিক আছে, তনুশ্রী। আমার অনেক স্টুডেন্ট আমি পড়াইছি নাম অনুশ্রী। অনুশ্রী নামটা কমন, কিন্তু তনুশ্রী আমি মনে হয় প্রথম দেখছি, এই জন্য আমি। ওকে, ঠিক আছে, তনুশ্রী। আচ্ছা, বুঝা গেছে। এখন এখন এই বিভক্তিগুলোর প্রয়োগটা আপনাদেরকে একটু দেখাই। ধরেন আমি বললাম রাজার ছেলে, এই যে দেখেন রাজার। আচ্ছা বলেন তো এখানে কোন বিভক্তি আছে? মানে মূল শব্দটা তো রাজা, বুঝছেন? মূল শব্দটা কি? রাজা। এখন এই রাজার সাথে বলেন কোন বিভক্তি যুক্ত আছে? বলেন তো, দেখেন পারেন কিনা। রাজা, রাজা এই শব্দটার সাথে কোন বিভক্তি যুক্ত আছে আমাকে একটু বলেন। এটার সাথে যুক্ত আছে কি? র বিভক্তি, তাই না?
এখন র কোন বিভক্তি? ভেরি গুড, ষষ্ঠী বিভক্তি। ফাইন, এটা ষষ্ঠী বিভক্তি, বুঝছেন? আচ্ছা এইবার আমি যদি বলি যে বিলাপ থেকে, আচ্ছা এইবার বলেন এখানে কোন বিভক্তি যুক্ত আছে? তাহলে এখানে কোন বিভক্তি যুক্ত আছে বলেন? এখানে পঞ্চমী, থেকে এটা কি? এটা পঞ্চমী। আচ্ছা এইবার দেখেন আমি যদি বলি যে হাতে, হাতে, আচ্ছা বলেন এখানে কোন বিভক্তি যুক্ত আছে? হাতে। এখন হাতে এখানে কোন বিভক্তি যুক্ত আছে বলেন? এখানে এ বিভক্তি যুক্ত আছে, এ বিভক্তি যুক্ত আছে, তাই না? এটা হচ্ছে বিভক্তিগুলো আপনি বুঝবেন, মানে মূল শব্দটা বাদ দিয়ে অতিরিক্ত যে অংশটা থাকবে এটা হচ্ছে বিভক্তি। এখন খুব সিম্পল দেখেন, এখন সমাসের সাথে বিভক্তির কারণটা কি? এই যে দেখেন এখানে যেই বিভক্তিগুলো আছে, যেই বিভক্তি ব্যাসবাক্য থেকে যেই বিভক্তিটা লোপ পাবে ওটা ওই সমাস। খুব সহজ কথা বললে এটা, যেমন খেয়াল করে দেখেন, ধরেন খেয়াল করেন, ধরেন আমি বললাম যে ছুরির আঘাত, ছুরির আঘাত। এখন এটার ব্যাসবাক্য কি? এটার ব্যাসবাক্য হচ্ছে ছুরির দ্বারা আঘাত। এই ছুরির দ্বারা আঘাত এখান থেকে হলো কি? ছুরির আঘাত। আচ্ছা এখন বলেন এই যে ছুরির দ্বারা আঘাত এখান থেকে কোন বিভক্তিটা লোপ পাচ্ছে বলেন তো? বলতে পারেন কিনা বলেন? এখান থেকে কোন বিভক্তি লোপ পাচ্ছে? এই যে দ্বারা, এই বিভক্তিটা লোপ পাচ্ছে। কথা কি বুঝাইতে পারছি না বুঝেন নাই বলেন? তাহলে এখান থেকে কোন বিভক্তি লোপ পাচ্ছে বলেন তো? এখান থেকে এই দ্বারা, এই বিভক্তিটা লোপ পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে দ্বারাটা আছে এটা কোন বিভক্তি? এটা তৃতীয় বিভক্তি। যেহেতু এটা তৃতীয় বিভক্তি কাজেই ছুরির আঘাত এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ, বুঝছেন? তাহলে বেসিকটা হচ্ছে কি? যেইটা লোপ পায়, যেই বিভক্তি লোপ পায় ওটা ওই সমাস। খুব সহজ কথা হচ্ছে এটা, যেই বিভক্তি লোপ পায় সেটা সেই সমাস, যেই বিভক্তিটা লোপ পাবে ওটা ওই সমাস, বুঝছেন? এখন প্রবলেমটা হচ্ছে পরীক্ষাতে কিন্তু ছুরির দ্বারা আঘাত এটা কিন্তু দেওয়া থাকে না, এটা আপনাকে বুঝতে হবে। যেমন আমি কিছু সমাস লিখি, আপনাদেরকে ব্যাপারটা প্র্যাকটিক্যালি আমি একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কিছু সমাস লিখি, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখি। ধরেন আপনার সমাস সম্পর্কে এখন পর্যন্ত কোনো আইডিয়া নাই, বেসিকটা বুঝে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু দেখাই। বুঝাইতে পারছি? আচ্ছা যেমন খেয়াল করে দেখেন, আমি লিখলাম যে রাজপুত্র, কি লিখলাম? রাজপুত্র। ওকে। নাম্বার 2 আমি লিখলাম হ্রদ দেখা, হ্রদ দেখা। হ্যাঁ ওকে। এরপর আসেন নাম্বার 3 আম কুড়ানো, আম কুড়ানো। 4 নাম্বার আমি লিখলাম যে রাজ্যচ্যুত, রাজ্যচ্যুত। এখন দেখেন খুব গুরুত্বপূর্ণ, দেখেন এখন এইখানে বলেন তো কোন বিভক্তিটা অ্যাপ্লাই করবেন? রাজপুত্র, রাজপুত্র, এটা 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 কোন বিভক্তি আনবেন? রাজকে পুত্র, রাজ রে পুত্র, রাজ দ্বারা পুত্র, রাজের জন্য পুত্র, রাজ রে দিয়ে পুত্র, রাজের মানে কি হবে? রাজে পুত্র, রাজেতে, মানে কোন বিভক্তিতে আসবে বলেন? আপনি বলেন তো। বুঝতে পারতেছেন যে রাজার পুত্র, তার মানে রাজার র বিভক্তি, সো এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কথা কি বুঝাইতে পারছি না বুঝেন না বলেন? এটা কি ষষ্ঠী তৎ? ভেরি গুড। আচ্ছা এবার দেখেন হ্রদ দেখা, বলেন তো এটা কি হবে? এখন দেখেন ব্যাসবাক্য করেন, আগে বিভক্তিগুলো দিয়ে মিলেন। হ্রদকে দেখা, হ্রদ রে দেখা, হ্রদ দ্বারা দেখা, হ্রদের জন্য দেখা, হ্রদ রে দেখা, হ্রদেতে দেখা, হ্রদে দেখা, মানে কি বলেন? এটা কি হবে? ভেরি গুড। হ্রদ দেখা মানে কি? হ্রদকে দেখা। হ্রদ দেখা মানে কি? হ্রদকে দেখা, তাই না? আচ্ছা এখন যদি বলে আকাশ দেখা, তাহলে কি? আকাশকে দেখা। সমুদ্র দেখা, এটা কি বলবেন? সমুদ্রকে দেখা, তাই না? তার মানে এটা কে বিভক্তি লোপ পাচ্ছে, সুতরাং এটা হচ্ছে দ্বিতীয়া, দ্বিতীয়া তৎপুরুষ। হ্যাঁ বুঝছেন? ওকে। আম কুড়ানো, তাহলে কাকে কুড়ানো? আমকে কুড়ানো। কি কুড়ানো? আমকে কুড়ানো, তাই না? তার মানে এটাও দ্বিতীয়া। রাজ্যচ্যুত, বলেন এটা কোনটা হবে? রাজ্য থেকে চ্যুত, রাজ্য হতে চ্যুত, রাজ্যকে চ্যুত, মানে কোনটা বলেন? প্রপারলি কোনটা হয় বলেন তো? প্রপারলি কোনটা হয়? রাজ্য থেকে চ্যুত, তাই না? তার মানে থেকে, এন্ড এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। এন্ড এটা কি বলেন? এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। আমি রাইট? সিম্পল। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম এটা হচ্ছে বেসিক জিনিস। এবার চলেন আমরা একটু আস্তে আস্তে একটা অ্যাডভান্স জিনিসে যাই। তো খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ মনোযোগ দিবেন।
তাহলে জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনি মনে রাখবেন যে সমাজ থেকে বাংলাদেশের সকল চাকরি পরীক্ষায় প্রশ্ন আসবে, সেটা হোক প্রিলিমিনারিতে তো আসেই। ওকে, আচ্ছা 2 নাম্বারটা তো চতুর্থ বিভক্তি হয়, সেটা আসতেছে ভাইয়া, এটা তো অ্যাডভান্স আলোচনা তাই না, এই জন্য এটা প্রাথমিক এটা আলোচনা করা হয় নাই। আচ্ছা দ্বিতীয় চতুর্থের ভিতরে পার্থক্য কি সেটাও আলোচনা করে দেওয়া হয়। চলেন আমরা একটু আলোচনা করি। তো দ্বিতীয় বিভক্তি, হ্যাঁ দ্বিতীয় বিভক্তি হচ্ছে যদি কখনো দেখেন কোন সমাসের শুরুতে চির থাকে তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন খেয়াল করে দেখেন কোন সমাসের শুরুতে যদি চির থাকে, যেমন খেয়াল করে দেখেন, যেমন চির হরিত, হরিত মানে কি সবুজ তাই না। এরপর আসেন চির, দেখেন যদি বলি যে চির ঋণী, চির ঋণী, দেখেন শুরুতে চির আছে তাই না। এরপর আসেন যদি বলি যে চির সবুজ, যদি বলি যে চির সুখী, চির সুখী, এগুলো কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস, বুঝছেন। এখন এই যে সমাসগুলো এগুলো দেখে প্রথমত বুঝবেন যে এগুলো দ্বিতীয় তৎপুরুষ সমাস, বাট শুরুতে যখন আপনার চির থাকে তখন সেই সমাসে কে যুক্ত করবেন না, মানে দ্বিতীয় বিভক্তি যুক্ত করবেন না, এটা ব্যাস বাক্যটা একটু ডিফারেন্ট। তো চির হরিত এটার ব্যাস বাক্য হবে কাল ব্যাপিয়া, তাহলে চির হরিত এটার ব্যাস বাক্য হবে চির কাল ব্যাপিয়া হরিত, বুঝছেন। তাহলে চিরকাল ব্যাপিয়া হরিত, তাহলে এখানে কিন্তু যখন শব্দের শুরুতে চির থাকবে তখন সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর ব্যাস বাক্য করার ক্ষেত্রে তখন কে আনবেন না, তখন আনবেন কাল ব্যাপিয়া। এই কাল ব্যাপিয়া শব্দটা তখন আপনাকে সেখানে আনতে হবে। তাহলে চির ঋণী এটার ব্যাস বাক্য কি হবে বলেন? চির কাল ব্যাপিয়া, এরপর হচ্ছে কি বলেন? ঋণী, বুঝছেন। এরপর আসেন চির চির সবুজ, তাহলে এটা হবে কি বলেন? চির কাল ব্যাপিয়া, তারপর কি? সবুজ, বুঝছেন। এরপর আসেন চির সুখী, তাহলে এটা হবে কি? চির কাল ব্যাপিয়া সুখী, এটার ব্যাস বাক্য হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? খুবই সিম্পল। এরপর আসেন যদি কখনো দেখেন, খেয়াল করেন, যদি কখনো দেখেন কোন শব্দের শেষে যদি এই শব্দগুলো দেখেন পণ্য, প্রাপ্ত, এরপর হচ্ছে কি গত, হ্যাঁ আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে অতীত, এই শব্দগুলো থাকলে সেটা চোখ বন্ধ করে দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন খেয়াল করে দেখেন যদি বলি যে বিপদাপন্ন, বিপদাপন্ন, তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন এটার ব্যাস বাক্য করেন, খেয়াল করেন, এটার ব্যাস বাক্য হচ্ছে বিপদকে আপন্ন। এখানে আপনি নরমালি কে আনতে পারেন, হ্যাঁ বিপদকে আপন্ন, এই যে দেখেন কে আনলেন। এরকম আরো হতে পারে, যেমন আমি লিখলাম যে সংকটাপন্ন, দেখেন শেষে কি আছে? পণ্য আছে। এরপর হতে পারে যে ভাবাপন্ন, ভাবাপন্ন, হতে পারে যে শরণাপন্ন, শরণাপন্ন, বুঝছেন। আচ্ছা এরপর হতে পারে যে সংকটাপন্ন, এটা তো লিখলাম। এরপর আসেন প্রাপ্ত দিয়ে হতে পারে, যেমন হতে পারে যে অবসর প্রাপ্ত, তাহলে ব্যাস বাক্য করেন অবসরকে প্রাপ্ত। এরকম আরো হতে পারে বৃত্তি প্রাপ্ত, তাহলে হতে পারে এটা ব্যাস বাক্য কি? বৃত্তিকে প্রাপ্ত। আরো হতে পারে যে চান্স প্রাপ্ত, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? চান্সকে প্রাপ্ত, বুঝছেন। আমি যদি বলি যে অর্থ প্রাপ্ত, তাহলে অর্থকে প্রাপ্ত, হ্যাঁ কারাদণ্ড প্রাপ্ত, তাহলে কারাদণ্ডকে প্রাপ্ত, ব্যাস বাক্যতে জাস্ট কে আনলে হয়ে যাবে, বুঝছেন। আচ্ছা এরপর আসেন গত, যেমন হতে পারে যে ব্যক্তিগত, তাহলে ব্যাস বাক্য করেন ব্যক্তিকে গত। এরকম আরো হতে পারে যে কুক্ষিগত, তাহলে হ্যাঁ কুক্ষিকে গত, হস্তগত, তাহলে হস্তকে গত। এরপর আসেন পরলোকগত, পরলোকগত, তাহলে পরলোককে গত, বুঝছেন, বুঝেন নাই। এরপর আসেন অতীত দিয়ে হতে পারে, যেমন খেয়াল করে দেখেন কল্পনাতীত, কল্পনাতীত, হ্যাঁ আরো হতে পারে আশাতীত, বুঝছেন। এরকম শেষে যদি অতীত যুক্ত যে শব্দগুলো থাকে সেগুলো আমাদের কোন সমাস বলেন? সেগুলো আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমি কি বুঝাইতে পারছি বলেন তো? চতুর্থ বিভক্তি কে রে আছে ভাই, এটা বাদ দেন, এটা বাদ দেন, এটা যখন সময় হবে তখন আমি নিজেই বলবো। ভারপ্রাপ্ত, ভেরি গুড, এই যে ভারপ্রাপ্ত এটাও হবে ভারপ্রাপ্ত, ভারপ্রাপ্ত, ঠিক আছে ভুল নাই, ভারপ্রাপ্ত, বুঝছেন, ভারকে প্রাপ্ত। হ্যাঁ এই যে একজন বলছে যে চিরজীবী, চিরস্মরণীয়, চিরনিহার, এগুলো সবগুলো কি বলেন? এগুলো সবগুলো আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস, বুঝছেন। ওকে, তাহলে আমি কি আপনাদেরকে কনসেপ্টটা কি বুঝে দিতে পারছি বলেন তো? ক্লিয়ারলি বুঝছেন?
কনসেপ্টটা কি বোঝা গেছে? ওকে, ভেরি গুড। ওকে, ফাইন। হ্যাঁ, বর্ণনাতীত, ভেরি গুড। বর্ণনাকে অতীত, হ্যাঁ, বর্ণনাতীত, ঠিক আছে, ক্লিয়ার এটা? ওকে, ফাইন। এটার বাইরে বাকি আপনি মানে এগুলো হচ্ছে জাস্ট কৌশল আর কি। এটা ছাড়া আপনি আরো অনেকগুলো, যেমন খেয়াল করে দেখেন, যেমন এর বাইরে আরো অনেক হতে পারে। মানে এটা হচ্ছে একটা কৌশল। যেমন দেখেন হ্রদ দেখা, এখন এটা ব্যাস বাক্য করতে গেলে আপনাকে কে আনতে হবে? হ্রদকে দেখা। দেখেন আম কুড়ানো, আম কুড়ানো, তাহলে দেখেন আমকে কুড়ানো, বুঝছেন? তা এইভাবে যেমন বই পড়া, বই পড়া, তাহলে এটার ব্যাস বাক্য করেন যে বইকে পড়া। হ্যাঁ, স্বর নিক্ষেপ, স্বর নিক্ষেপ, তাহলে এটার ব্যাস বাক্য করেন স্বরকে নিক্ষেপ। সিম্পল। ওকে, ভেরি গুড, বুঝতে পারছেন। আচ্ছা, এইবার চলেন আমরা একটু চলে যাই আমাদের তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ খুব সিম্পল কথা, যেখানে তৃতীয় বিভক্তি অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক এটা লোপ পাবে। সাধারণত কর্তৃক লোপ পায় না, দ্বারা দিয়ে যে কোনো একটা লোপ পায়। হ্যাঁ, কিন্তু এটা একটা কৌশল আপনাদেরকে বলে দিতে চাই। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে সচরাচর এই যে সমাসটা আছে, এই সমাসে আমাদের পূর্বে যে পদ থাকে, এই পদটা একটা ধরেন এই পদটা পূর্ব পদটা হয় একটা মাধ্যম। মানে আমি যদি আপনাকে আরো সহজ করে বলি, দ্বিতীয় তৎপুরুষ যেটা, এটার আরেকটা নাম হচ্ছে কর্ম তৎপুরুষ, আর তৃতীয় তৎপুরুষ যেটা, এটার আরেকটা নাম, এটার আরেকটা নাম হচ্ছে করণ তৎপুরুষ। আপনারা করণ কারক পড়ছেন না? করণ মানে কি? মাধ্যম, যন্ত্র। মনে আছে? বলেন, মনে আছে? ইয়েস অর নো? করণ মানে যে মাধ্যম, যন্ত্র, এগুলো মনে আছে? মনে আছে? তো এই সমাসের শুরুতে সাধারণত এরকম পূর্বপদে একটা মাধ্যম থাকে। যেমন খেয়াল করে দেখেন, হ্যাঁ, যেমন দেখেন ছুরির আঘাত। আচ্ছা, ছুরির আঘাত, এখন এই আঘাতের মাধ্যম কি? বলেন, ছুরি। দেখছেন পূর্বপদের মাধ্যম। এখন ব্যাস বাক্য করেন ছুরির দ্বারা আঘাত। যেমন খেয়াল করে দেখেন জুতা পেটা, এখন খুব সিম্পল, তাহলে পেটার মাধ্যমটা কি? জুতা, তাহলে জুতা দ্বারা পেটা। নর্মালি ব্যাস বাক্য করলো আপনি দ্বারা আনতে পারবেন, আর আমার কৌশলটা অ্যাপ্লাই করলো আপনার দেখা যাচ্ছে ওই যে ওই তাই হচ্ছে। যেমন খেয়াল করে দেখেন বিজ্ঞানসম্মত, তাহলে বিজ্ঞানসম্মত, এখন এটার ব্যাস বাক্য করেন যে বিজ্ঞান দ্বারা সম্মত। এই যে দেখেন মধু মাখা, তাহলে মধু মাখা, তাহলে মাখার মাধ্যম কি? মধু, তাহলে মধু দ্বারা মাখা। যদি বলি যে বেত্রাঘাত, বেত্রাঘাত, তাহলে আঘাতের মাধ্যম কি? বলেন বেত, তাহলে বেতের দ্বারা আঘাত, বেতের দ্বারা আঘাত, বুঝছেন? বেতের দ্বারা আঘাত। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, ভেরি গুড। তাহলে এটা এটা আশা করি বুঝছেন। এরপর খেয়াল করে দেখেন আমরা একটু চলে যাই চতুর্থী তৎপুরুষ সমাস। এখন আপনাদের এখানে অনেকের ঝামেলা আছে। শুনেন, চতুর্থী তৎপুরুষ সমাস হচ্ছে যেটা জন্য বুঝাবে, জন্য বা নিমিত্তে। নিমিত্তে মানে কি? এটা তো আমরা পড়ছি যে নিমিত্ত মানে কি? জন্য, অর্থাৎ যেই সমাসটা তারা জন্য অথবা নিমিত্তে বুঝাবে, ওটাই হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। ওটাই কি? চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে বিয়ে পাগলা, এখন বিয়ে পাগলা মানে কিন্তু বিয়ের জন্য পাগলা। দেখছেন এখানে কিন্তু জন্য বুঝাচ্ছে, অর্থাৎ সে বিয়ের জন্য পাগলা। দেখছেন, জন্য বুঝাচ্ছে। এবং দ্বিতীয় চতুর্থ তৎপুরুষ সমাসে সচরাচর ব্যাস বাক্য করলে কে রে এই দুটা আসে না, বুঝছেন? ওখানে আসবে জন্য নিমিত্তে। তাহলে বিয়ে পাগলা, এটার ব্যাস বাক্য কি? বিয়ের জন্য পাগলা, ঠিক আছে? বিয়ে পাগলা, তাহলে এখানে ব্যাস বাক্য করলে জন্য নিমিত্ত আসে, অর্থাৎ এই সমাসটা জন্য বুঝায়। আরো উদাহরণ দিই, তাহলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন হজ যাত্রা, এখন হজ যাত্রা মানে কি? বলেন, এই হজের জন্য যাত্রা। দেখছেন, খুব ভালো করে বুঝেন। বসত বাড়ি, আচ্ছা বসত বাড়ি মানে কি? বসতের জন্য বাড়ি। দেখছেন, জন্য বুঝাচ্ছে, মানে পূর্বপদটা পরপদের জন্য, মানে বসতের জন্য বাড়ি। কথা কি বুঝছেন? এরপর দেখেন ছাত্রাবাস, তাহলে আবাসটা ছাত্রের জন্য। দেখছেন, জন্য বুঝাচ্ছে। চতুর্থ পুরুষ মানে কি? জন্য। এই কৌশল আপনি কিন্তু কোথাও পাবেন না, খুব সিম্পল, খুবই সিম্পল। দেখেন মাপ কাঠি, তাহলে এখন এই কাঠিটা কিসের জন্য? মাপের জন্য। মাল গুদাম, তাহলে এই গুদামটা কিসের জন্য? এই মালটা কিসের জন্য? গুদামে রাখার জন্য, তাই না? জন্য বুঝাচ্ছে। তাহলে গুদামটা মালের জন্য, খুব সহজ। আসেন মুসাফির খানা, মুসাফির খানা, তাহলে এই মুসাফিরের জন্য খানা। কথা কি বুঝতেছেন না বুঝেন নাই? সহজ না? গুরু ভক্তি, তাহলে ভক্তিটা কিসের জন্য? গুরুর জন্য।
ভক্তিটা কিসের জন্য? কুরুর জন্য। এটা হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস। শেষ। ব্যাস বাক্য তার জন্য বসাই দিবেন, হয়ে যাবে। এই যে রান্নাঘর, ভোজন ঘর, তাহলে মানে যদি রান্নাঘর তাহলে রান্নার জন্য ঘর, বুঝছেন? মানে জন্য বুঝায়। এবার বলেন বুঝছেন কিনা বলেন তো? চতুর্থ তৎপুরুষ সমাস কি আমি কি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি ভাই? বলেন তো, ক্লিয়ার বলেন, না বুঝেন নাই? নাকি বুঝেন নাই বলেন? তাহলে ডাক মাসুল, মাসুলটা মানে ডাকটা মাসুলের জন্য। স্মৃতি মন্দির, তাহলে স্মৃতির জন্য মন্দির। হ্যাঁ, জন্য আর নিমিত্তে যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যাবে, এখানে কোনো ভুল নাই। খাওয়া পাগলা, প্রেম পাগলা সবই হবে। খাওয়ার জন্য পাগলা, প্রেমের জন্য পাগলা, এগুলো চতুর্থ তৎপুরুষ সমাস। চোষ কাগজ, চোষের জন্য যে কাগজ। ঠিক আছে, ওকে। এরপর আসেন পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাসের অপর নাম অপাদান তৎপুরুষ সমাস। পরীক্ষাতে একটা প্রশ্ন আসে, অপাদান তৎপুরুষ। তো বুঝতেই পারতেছেন এই সমাসে ব্যাস বাক্য থেকে থেকে হতে চেয়ে, মানে হতে থেকে চেয়ে আর এই এই বিভক্তি এটা লোপ পাবে। এটা হচ্ছে জেনারেল কথাবার্তা। এখন আপনাদেরকে কিছু সহজ কৌশল বলি। অপাদান কারক মানে মাইনাস। আপনাদেরকে বলছি কোন স্থান থেকে কোন জিনিস মাইনাস হয়, যেহেতু এটার আরেক নাম অপাদান তৎপুরুষ, কাজে এখানে মাইনাস হবে। মাইনাস হলেই সেটা অপাদান তৎপুরুষ সমাস, বুঝছেন? মাইনাস হলেই সেটা অপাদান তৎপুরুষ বা পঞ্চমী তৎপুরুষ। ফর এক্সাম্পল, যেমন একটু আগে বললাম রাজ্যচ্যুত, তাহলে দেখেন রাজ্যচ্যুত মানে কি? মাইনাস। তার মানে কি? রাজ্য থেকে চ্যুত, ব্যাস বাক্য শেষ। দেখেন বিলাত ফেরত, এখন বিলাত ফেরত মানে কি? যে বিদেশ থেকে চলে আসতে, তাহলে বিদেশ থেকে মাইনাস, তার মানে বিলাত থেকে ফেরত। এরপর আসেন হতে পারে যে খাঁচা ছাড়া, তাহলে ব্যাস বাক্য করেন খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, খাঁচা থেকে ছাড়া। এরপর আসেন আমি যদি বলি যে ধর্ম, ধর্ম ত্যাগ, তাহলে ধর্ম থেকে ত্যাগ, ধর্ম ত্যাগ, ধর্ম থেকে ত্যাগ। কথা বুঝতেছেন না? ধর্ম থেকে ত্যাগ। পথভ্রষ্ট, তাহলে পথভ্রষ্ট ব্যাস বাক্য করেন পথ থেকে ভ্রষ্ট, মানে পথভ্রষ্ট মানে যে পথ থেকে সরে গেছে, পথভ্রষ্ট। তাহলে কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ সমাস। কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর আসুন রোগ মুক্ত, তার মানে কি? রোগ থেকে সে মাইনাস, তার মানে কি? রোগ থেকে মুক্ত। এরকম আরো হতে পারে ভয় মুক্ত, ভয় মুক্ত, চিন্তা মুক্ত, বুঝছেন? চিন্তা মুক্ত মানে চিন্তা থেকে মুক্ত, চিন্তা থেকে মুক্ত, বুঝেন নাই? তো এইগুলো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। এগুলো কি বলেন? পঞ্চমী তৎপুরুষ সমাস। এটা আরেক নাম অপাদান তৎপুরুষ সমাস। আমি কি বুঝাইতে পারছি? ভেরি গুড। তাহলে স্কুল পালানো, স্কুল পালানো, স্কুল থেকে পালানো, প্রাণ প্রিয়, যদিও এটা মাইনাস বুঝা না, তবুও এটা পঞ্চমী তৎপুরুষ সমাস, মানে প্রাণের থেকে প্রিয়। ব্যাস বাক্য করতে গেলে এই থেকে আসবে। প্রাণ প্রিয় মানে কি? প্রাণের থেকে প্রিয়, তার মানে এটা ওই যে পঞ্চমী বিভক্তি আসতেছে। হ্যাঁ, ঋণ মুক্ত মানে কি? ঋণ থেকে মুক্ত। দেখেন মুক্ত, ভ্রষ্ট এগুলো কিন্তু মাইনাস, এগুলো থাকলেই পঞ্চমী তৎপুরুষ সমাস। জেল মুক্ত মানে কি? জেল থেকে মাইনাস, দেখছেন? ওকে, ভেরি গুড। প্রাণ অধিক মানে কি? এটা যদিও মাইনাস বুঝে না, মানে প্রাণের থেকে অধিক, দেখেন থেকে আসতেছে। হ্যাঁ, বিপদ মুক্ত মানে কি? খেয়াল করেন, বিপদ মুক্ত মানে বিপদ থেকে মুক্ত। হ্যাঁ, বিপদ থেকে মুক্ত, বুঝছেন? জলাতঙ্ক মানে কি? জল থেকে আতঙ্ক, মানে জল থেকে যে আতঙ্ক তৈরি হয়, তার মানে দেখেন এই যে পঞ্চমী। আমি কি বুঝাইতে পারছি বলেন তো? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি নাকি বুঝেন নাই বলেন? ক্লিয়ার? দেশান্তর হবে না, কেন হবে না সেটা পরে আসতেছি। ওকে, বাকিরা বুঝেন নাই? তনুশ্রী দত্ত, জি ভাইয়া, ওকে বুঝছেন, ভেরি গুড, ক্লিয়ার ভাইয়া। ওকে, এবার চলেন ষষ্ঠী তৎপুরুষ সমাস। মনে আছে ষষ্ঠী বিভক্তি কি? ষষ্ঠী
তৎপুরুষ সমাস। হ্যাঁ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, এবার আসেন ষষ্ঠী তৎপুরুষ সমাসটা আপনাদেরকে একটু বুঝাই। ষষ্ঠী বিভক্তি কি মনে আছে? র এর ব্যাস বাক্য করলে যেখানে র এর এটা লোপ পাই সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা একটা, তো চলেন আপনাদেরকে কিছু সুপার ডুপার কিছু কৌশল দিয়ে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন। যদি কখনো স্থানকালের অংশ বুঝায়, অংশ, সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন খেয়াল করে দেখেন অর্ধপথ, তাই না? এখন ব্যাস বাক্য করেন পথের অর্ধেক, পথের অর্ধেক। এই যে দেখেন, এই যে পথের, এখানে দেখেন এর বিভক্তি লোপ পাচ্ছে, তাই না? এর বিভক্তি। এখন মনে এই যে এর, এটা কুই, এটা ষষ্ঠী, বুঝতে পারতেছেন? এরপর আসেন যদি বলে যে মাছ দরিয়া, তাহলে এটার ব্যাস বাক্য আপনারা করেন। দেখেন মাছ দরিয়া মানে কি? মানে দরিয়ার মাছ, মাঝের অংশ। অর্ধপথ মানে কি? মানে পথের অর্ধেক, তাই না? এরপর আসেন অপরাহ্ন, অপরাহ্ন এটা কি পুরো দিন নাকি অন্যের অপর ভাগ, তাই না? এরকম আরো হতে পারে পূর্বাহ্ন, তাহলে অন্যের পূর্ব ভাগ, বুঝছেন? তাহলে মাছ দরিয়া মানে কি? দরিয়ার মাছ, তাই না? দরিয়ার মাছ। এখন দরিয়ার, এই যে দেখেন র বিভক্তি, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। কথা কি বুঝতে পারছেন? ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, ভেরি গুড, কথা বুঝা গেছে? এরপর আসেন যদি দেখেন বহু বচন বুঝায়, বহু বচন, সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। চলেন দেখি কিভাবে। যেমন খেয়াল করে দেখেন পণ্ডিত, পণ্ডিত মহল। এখন এটার ব্যাস বাক্য করেন পণ্ডিত মহল, এটা কিন্তু বহু বচন, এটা বহু বচন, তাই না? তার মানে কি এটার ব্যাস বাক্য হচ্ছে কি? পণ্ডিতের মহল, তাই না? পণ্ডিতের মহল, পণ্ডিতের মহল, এটা কিন্তু বহু বচন, বুঝতে পারছেন? এরপর আসেন তারকারাজি। আচ্ছা, তারকারাজি এটা কি এক বচন না বহু বচন? এটা বহু বচন। তাহলে এটার ব্যাস বাক্য করেন তারকার রাজি, তারকার রাজি, তাই না? তারকারাজি। এই যে এখানে দেখেন র বিভক্তি লোপ পাইছে, বুঝছেন? তাহলে বহু বচন বুঝালে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর আসেন যদি দেখেন যে সাধারণত রাজ শব্দের উল্লেখ থাকলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন খেয়াল করে দেখেন রাজপুত্র, ব্যাস বাক্য করেন রাজার পুত্র। হ্যাঁ, রাজ নীতি, অনেকেই বলেন নীতির রাজা, আবার কেউ কেউ বলেন নীতির রাজ, হ্যাঁ, অথবা রাজার নীতি, যাই বলেন ভাই, ষষ্ঠী তৎপুরুষ সমাস কিন্তু মানে ষষ্ঠী বিভক্তি কিন্তু আসে, ঠিক আছে? বুঝছেন? এরপর হচ্ছে কি রাজ রানী, মানে কি রাজার রানী, ব্যাস বাক্য করলেন, হয়ে গেল, বুঝছেন? এছাড়া যদি আবার যদি দেখেন যে মাতৃ, পিতৃ, এ ধরনের শব্দগুলো কিংবা ভাতৃ, এ ধরনের শব্দগুলো উল্লেখ থাকলে সাধারণত সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এগুলো আপনারা ব্যাস বাক্য করলেও পারবেন, জাস্ট আমি আপনাদেরকে আবার কৌশলে দেখাই দিচ্ছি, আবার কৌশলে দেখাই দিচ্ছি। যেমন খেয়াল করে দেখেন, হ্যাঁ, যেমন দেখেন মাতৃ স্নেহ, তাহলে ব্যাস বাক্য করেন মাতার স্নেহ। এরপর দেখেন খেয়াল করে দেখেন পিত্রা আদেশ, তাহলে ব্যাস বাক্য করেন পিতার আদেশ, তাই না? এরপর আসেন যদি বলি যে ভাতৃতুল্য, তাহলে ব্যাস বাক্য করেন ভ্রাতার তুল্য, শেষ, সিম্পল। বুঝছেন? বলেন তো ষষ্ঠী তৎপুরুষ সমাস কি বুঝতে পারছেন? আমি কি আপনাদেরকে ষষ্ঠী তৎপুরুষ সমাসটা বুঝাইতে পারছি? এনি কোশ্চেন্স? বুঝতে পারছেন? খুব সিম্পল, খুব সহজ। সহজ না বলেন তো? এগুলো কি কঠিন? পিতৃতুল্য, পিতার তুল্য, দেখেন ব্যাস বাক্য চলে আসতেছে। হ্যাঁ, রান্নাঘর কি হবে? রান্নার জন্য ঘর দ্বিতীয় তৎপুরুষ সমাস, রান্নার জন্য ঘর দ্বিতীয় তৎপুরুষ সমাস, রান্নার ঘর ষষ্ঠী তৎপুরুষ সমাস, রান্নার জন্য ঘর চতুর্থ তৎপুরুষ সমাস, এটাই সঠিক। আপনাদেরকে কিন্তু জিনিসগুলো ধরে ধরে বুঝাচ্ছি। আমি অন্তত আপনাদেরকে হলফ করে আমি আপনাদেরকে বলতে পারি যে অনলাইনে, অনলাইন বাদ দেন, অফলাইন অনলাইনে অ্যাটলিস্ট তৎপুরুষ সমাসের উপর একটা ক্লাস কেউ নেয় না, তৎপুরুষ সমাসের উপর একটা ক্লাস কেউ নেয় না। আর কন্টেন্ট গুলো এমন পাবেন জীবনেও পাবেন না, আমি আপনারা একদম দায়িত্ব নিয়ে বলছি। আপনাকে এরকম ধরে 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 ধরে, এই যে আপনাকে এরকম কন্টেন্ট আপনি কোথাও পাবেন, দায়িত্ব নিয়ে বলছি। আপনি আরো অনেক জায়গাতে ক্লাস করবেন, আরো অনেক জায়গাতে কোর্স করছেন, করবেন, আপনি লিখে রাখিয়েন। এর থেকে আপনাকে জিনিসগুলো ধরে ধরে প্রত্যেকটা জিনিসের পর, এরপর যদি মানে আর যদি কোনো দাবি থাকে তাহলে তো আমার আর কিছু করার নাই। অনেক জায়গাতে তো আপনারা অনেক জায়গাতে ঘুরে ফিরেই তো না নিশ্চয়ই আমার কাছে আসছেন, এবং এখানে অনেকেই আছে অনেক জায়গাতে অলরেডি কোর্স কিনে তারপর আমার কাছে আসছেন, আছে না? অনেকেই আছে, অনেকেই আছে, আমি জানি অনেকেই আছে।
কোর্স অন্য জায়গাতে কোর্স কিনে আবার আমার এখানে আসছে। আমি জানি অনেকে আছে আপনাদের ভিতরে, এবং আপনারা যদি এখন আমি যদি বলি যে কমেন্ট করেন, অনেক পাবেন যে অনেক জায়গাতে আরেক জায়গাতে বাংলা কোর্স কিনে আইসা এখানে এসে আবার কোর্স করতেছে। তো এটাকে শেষ ভরসা হিসেবে নেন যে এর থেকে ভালো কন্টেন্ট আর পাবেন না, এর থেকে ভালো পড়াতে আর কেউ পারবে না। এটা আপনি মনে মনে ধরে নিন, এটা আপনার মনে যে আপনার এটাই শেষ জায়গায়। আপনি 14 ঘাটের পানি খাইছে আইসা এটাই শেষ, এরপর আর কোনো ঘাট নাই, তাহলে আপনি শিখতে পারবেন, বুঝছেন? নাহলে পারবেন না। ঠিক আছে, দুঃখিত আমার ক্লাস আসছে, একটা কল আসছে। হ্যাঁ চলেন এবার আসেন আমরা একটু চলে যাই, সপ্তমী তৎপুরুষ সমাস। এটা খুবই সিম্পল, এটা হচ্ছে এই বিভক্তিগুলো রূপ, এটা খুব সহজ, আপনারা পারবেন, এটা ব্যাস বাক্য। যেমন খেয়াল করে দেখেন, যেমন আমি যদি বলি যে আপনারাই ব্যাস বাক্য করেন, আমি করব না। ধরেন আমি বললাম যে গোলায় ভরা, এটা তো ব্যাস বাক্য আমি করেই দিলাম। গোলা ভরা, এটার ব্যাস বাক্য হচ্ছে কি? গোলায় ভরা। হ্যাঁ, আকাশ ভ্রমণ ব্যাস বাক্য করেন তো, দেখেন পারেন কিনা, সবগুলো ব্যাস বাক্য করেন। আকাশ ভ্রমণ। হ্যাঁ, মাধকা শক্ত ব্যাস বাক্য করেন। রাত কানা ব্যাস বাক্য করেন, রাত কানা। বনভোজন এটার ব্যাস বাক্য করেন, বনভোজন এটার ব্যাস বাক্য করেন। দেখেন এগুলো ব্যাস বাক্যটা করে দেখেন যে আপনারা পারেন কিনা। এরপর আসেন বনবাস ব্যাস বাক্য করেন, বনবাস বলেন, ব্যাস বাক্য করেন। এটা কি? গোলায় ভরা, আকাশে ভ্রমণ, তাই না? খুব সহজ না? আপনি ব্যাস বাক্য করলে এটা হবে। বনে বাস, এটা কি হবে বলেন? রাতে কানা ব্যাস বাক্য করেন। বাঘপটু ব্যাস বাক্য করেন, বাঘপটু। রণদক্ষ ব্যাস বাক্য করেন তো, দেখেন পারেন কিনা। রণদক্ষ, ভেরি গুড। হ্যাঁ, মাদকে আসক্ত, আকাশে ভ্রমণ, বুঝছেন? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। কথা কি ক্লিয়ার? আচ্ছা, ফাইন। তনুশ্রী দত্ত, আমি প্রায় 2-3 বছর ধরে আপনাকে দেখছি অনলাইনে। এর আগে আপনার বিষয় জানতাম না, তখন আপনার কোর্স করার ইচ্ছে ছিল, করতে পেরেছি। ইন্টার পর্যন্ত কত টাকা যে বেতন দিয়েছি স্যারের তার হিসাব নেই, কিন্তু সেভাবে শিখতে পারেননি। সেই জায়গায় আপনার কোর্স ফি নাম মাত্র, আর কোর্সটা অনেক ফলপ্রসূ। থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো তো পারবেন তাই না? এটা দেখেন, বাকে পটু, বাক মানে হচ্ছে কথা, মানে কথাই পটু আর কি। হ্যাঁ, রণদক্ষ মানে হচ্ছে কি? রণে দক্ষ, একদম সিম্পল। হ্যাঁ, আচ্ছা ফাইন। এইবার আসেন আমরা একটু দেখি, এইগুলো হচ্ছে এই ছয়টা হচ্ছে বিভক্তির সাথে সম্পর্কিত, বাকিগুলো আর বিভক্তির সাথে সম্পর্কিত না। বাকিগুলো কি? বিভক্তির সাথে সম্পর্কিত না। আচ্ছা, এইবার চলেন আমরা একটু আলোচনা করি যেগুলো বিভক্তির সাথে সম্পর্কিত না। তার ভিতরে একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ। আচ্ছা, এইবার আপনাদেরকে একটু পূর্বের কথায় নিয়ে যাই। কে একজন আমাকে একটু বলেন তো, অলুক মানে কি? মানে বলেন, আমাকে একটু বলেন যে অলুক মানে কি? মানে অলুক তৎপুরুষ ফাইন, বুঝলাম, বাট অলুক মানেটা কি বলেন তো? রণদক্ষ মানে কি? রণ মানে হচ্ছে যুদ্ধ, মানে যুদ্ধে দক্ষ আর কি। রণে দক্ষ মানে হচ্ছে যুদ্ধে দক্ষ, বুঝছেন? অলুক মানে হচ্ছে বিভক্তির লোপ পায় না, তাই না? মানে বিভক্তি থাকে, এটা তো আমরা জানি, এটা আমরা একদম প্রথম ক্লাসে এটা পড়েছি। এবার বলেন, তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রধান? আজকের ক্লাসে একদম শুরুতেই বলছি। বলেন, তৎপুরুষ সমাসে কোন পদের অর্থের প্রধান? বলেন, তৎপুরুষ সমাসে পরপদের অর্থের প্রধান। তাহলে খুব সহজ, যেই সমাসে বিভক্তি থাকবে এবং পরপদের অর্থের প্রদান হবে। এবং মনে রাখবেন, অলুক তৎপুরুষ সমাসে সবসময় বিভক্তিটা পূর্ব পদে থাকে। সবসময় বিভক্তিটা কোথায় থাকে বলেন? পূর্ব পদে থাকে। খুব সহজ, দেখেন। আচ্ছা, এইবার আসেন আমরা একটু দেখি। এখন এই যে অলুকটা আছে, মানে যেখানে পূর্বপদের অর্থ প্রদান হবে এবং মানে পূর্বপদে বিভক্তি থাকবে। এবার চলেন আমি আপনাদেরকে উদাহরণ দিই। দেখেন, মনের মানুষ, দেখেন পূর্বপদে বিভক্তি আছে। এখন মনের মানুষ বলতে ভাই মনকে বুঝায় না, বুঝায় মানুষকে। দেখছেন, পরপদের অর্থ প্রদান।
পূর্ব পদে দেখেন বিভক্তি লোপ পায় নাই, মনের মানুষ, এটাই এটার ব্যাস বাক্য, এটাই এটার সমস্ত পদ। মানে এটা আপনার ব্যাস বাক্য কিভাবে করবেন? ব্যাস বাক্য করলে তো বিভক্তি আনতে হয়, এখানে তো অলরেডি বিভক্তি আছে, এই জন্য এটার ব্যাস বাক্য করা লাগে না। এরপর আসেন মামার বাড়ি, দেখেন পূর্ব পদে বিভক্তি আছে। দেখেন মামার বাড়ি বলতে কিন্তু মামাকে বুঝায় না, বুঝায় বাড়িকে। আমি মামার বাড়ি যাবো, তার মানে কি মামার কাছে যাবেন না বাড়িতে যাবেন? বাড়িতে যাবেন। চোখের জল, দেখেন পূর্ব পদে বিভক্তি আছে, চোখের জল। এখন চোখের জল বলতে কিন্তু চোখকে বুঝায় না, বুঝায় জলকে, বুঝছেন? চোখের জল বলতে চোখকে বুঝায়। এরপর আসেন কলের পানি। এখন কলের পানি বলতে কিন্তু আর কলকে বুঝায় না, বুঝায় কি? পানিকে। ঘোড়ার ডিম, এখন ঘোড়ার ডিম বলতে কিন্তু ঘোড়াকে বুঝায় না, বুঝায় কাকে বলেন? ডিমকে। ঘোড়ার ডিম বলতে ঘোড়াকে বুঝায় না, বুঝায় কি বলেন? ডিমকে বুঝায়, ঘোড়ার ডিম। এখন হাঁসের ডিম বলুক, যাই বলুক, যাই বলুক, বুঝছেন? এরপর আসেন হতে পারে যে গরুর বাচ্চা, তাহলে গরুর বাচ্চা বলতে কিন্তু গরুকে বুঝায় না, বুঝায় বাচ্চাকে। গরুকে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে বাচ্চাকে, তাই না? তার মানে দেখেন যেখানে পূর্বপদে বিভক্তি থাকে এবং পরপদের অর্থ প্রদান হয় সেটা হচ্ছে অলুক তৎপুরুষ। এবার বলেন অলুক তৎপুরুষটা কি বুঝতে পারছেন? বলেন তো। আমি কি বুঝাতে পারছি? স্যার অলুক তৎপুরুষ আর অলুক ষষ্ঠী তৎপুরুষ কি এক নেই? শুনেন, অলুক ষষ্ঠী তৎপুরুষ এটা মানে অলুক ষষ্ঠী তৎপুরুষ ও অলুক সমাস, এটা যে কোনো প্রকার হইতে পারে। এটা অলুক, এখন ওখানে ষষ্ঠী বিভক্তি লোপ পাচ্ছে, এটা হচ্ছে বিষয়। ঘোড়ার ডিম বলতে ডিমকে বুঝে, অ্যাকচুয়ালি ঘোড়ার ডিম নাই, মানে ডিম বলতে তো আন্ডাকে বুঝায়। ধরেন আপনি ডিম পাইছেন পরীক্ষা, মানে কিছুই পান নাই, তখন আপনারা বলো ঘোড়ার ডিম পাইছেন, বুঝছেন? ভাতার পুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস, বা ভাইয়ের পুত্র। এই যে সোনার তরি বলতে কিন্তু সোনাকে বুঝায় না, বুঝায় কি? তরিকে। ব্যাস বাক্য বলেন, ব্যাস বাক্য নাই, এটা এটা সমস্ত পদ, এটা এটার ব্যাস বাক্য। কারণ এটার ব্যাস বাক্য কিভাবে করবেন? ব্যাস বাক্য করলে তো বিভক্তি আনতে হয়, এখানে তো অলরেডি বিভক্তি, সমস্ত পদে বিভক্তি থাকে, এই জন্য এটার আর ব্যাস বাক্য হয় না। এই যে পায়ের চিহ্ন, পাকে বুঝায় না, বুঝায় চিহ্নকে। মগের মুল্লুক, মগাকে বুঝায় না, বুঝায় মুল্লুককে, বুঝছেন? বলেন বুঝছেন কিনা? গায়ে হলুদ, না গায়ে হলুদ এটা এটা হবে না, এটা পরের ক্লাসে শিখিয়ে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? বলেন, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? ক্লিয়ার? অলুক তৎপুরুষ কি ক্লিয়ার? এটা একদম মানে সবচেয়ে সমাসের, তৎপুরুষ সমাসের সবচেয়ে সহজ প্রকার হচ্ছে এটা। ওকে, সুপার ক্লিয়ার। ওকে, কলুর বলদ, কলুকে বুঝায় না, বুঝায় কি? বলদকে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন উপপদ তৎপুরুষ সমাস। হ্যাঁ, একটু মনোযোগ দিয়েন, আমি একটু জিনিসগুলো আপনাদেরকে একটু বলি, তাহলে আপনারা ভালো বুঝবেন। উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে সাধারণত এই সমাসগুলো, এই সমাসের একটা কৌশল হচ্ছে এই সমাসের শেষে, যে সমাসের শেষে কর থাকে, কার থাকে, চর থাকে, হারা থাকে, দর থাকে, ডার থাকে, ঝযোগীয় থাকে, ধ থাকে, বর্গীয় থাকে ইত্যাদি যুক্ত থাকলে সেটা উপপদ তৎপুরুষ সমাস। যেমন খেয়াল করে দেখেন, এই যে দেখেন সমস্ত পদ দেখেন, কর আছে যেমন জাদুকর, মধুকর, কার আছে স্বর্ণাকার, কুম্ভকার, চর আছে বনচর, নিশাচর, হারা আছে সর্বহারা, বাস্তুহারা, দর সূত্রধর, শশধর, ধারী চিহ্নধারী, কোপনধারী, ঝযোগ ইয়, এই যে ঝযোগ ইয়, তাই না? গণিতজ্ঞ, বিজ্ঞ, বিশেষজ্ঞ, দ আছে জলদ, বলদ, ঝ আছে পঙ্কজ, অনুজ, দেশজ, জিৎ আছে ইন্দ্রজিৎ, শত্রুজিৎ, সত্যজিৎ, এগুলো সব উপপদ তৎপুরুষ সমাস। স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে নেন। হ্যাঁ স্যার, আপনার কোর্সে আমার প্রথম ক্লাস অনেক উপকৃত হচ্ছে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এই যে গরুর দুধ একজন বলছে, গরুর দুধ বলতে কিন্তু গরুকে বুঝে না, বুঝে দুধকে, বুঝছেন? তার মানে এটা বুঝতে পারছেন। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে লিখেন ডান, তাহলে একটু সামনে আগাবো। এটা স্ক্রিনশট নিয়ে লিখেন ডান। আর সমাসের মানে লাস্ট ক্লাসে আপনাদেরকে প্রিভিয়াস বিগত সালের রিসেন্ট চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আমি সলভ করে দিব। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? বলেন, এটা কি আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি নাকি বুঝেন নাই? ওকে, ক্লিয়ার? ওকে, ডান, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার এটা এটা বুঝতে পারছেন। এই ছাড়া উপপদ তৎপুরুষ সমাস যেগুলো, এগুলো মোটামুটি সবগুলো দেখবেন যে সাধারণত এক কথায় প্রকাশ টাইপের হয়, এটা একটা কৌশল। এগুলোর ব্যাস বাক্য হয় না? অবশ্যই হয়। যেমন এই যে খেয়াল করে দেখেন, এগুলো ব্যাস বাক্য খুব, বনচর, বনচরা যে, বুঝছেন? বাস্তুহারা, বাস্তুহারা যে, বুঝছেন? খুবই সিম্পল। পঙ্কজ, পঙ্কে জন্মে যে, এইভাবে এগুলো মানে জাস্ট যে যুক্ত করতে হয়, যে, এটাই এগুলো। হ্যাঁ, বুঝছেন? দিশাহারা, দিশাহারা যে, ব্যাস বাক্য করে ফেললেন। ওকে, ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে, এগুলো হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায়। যেমন পঙ্কজ,
এটার এক কথায় প্রকাশ কি? পঙ্কে জন্মে যে। মনোহরণী, মনোহরণী এক কথায় প্রকাশ কি? মন হরণ করেছে যে। এক কথায় প্রকাশ বুঝেন না? এগুলো এই টাইপের, মন হরণ করেছে যে। পকেট মার, এটার এক কথায় প্রকাশ কি? পকেট মার মানে কি? পকেট মারে যে, বুঝছেন? সর্বহারা, এটা কি? সর্ব হারিয়েছে যে। সর্বহারা মানে কি বলেন? সর্বহারা, সর্ব হারিয়েছে যে, বুঝছেন? খুব সিম্পল, এগুলো এইটা। আমি কি বুঝাইতে পারছি? এইবার চলেন নয় তৎপুরুষ সমাসটা একটু আপনাদেরকে দেখা। এটা খুবই সহজ। সাধারণত নয় তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসের শুরুতে আ, অন, অনা, বে, বি, নানি ইত্যাদি অব্যয়গুলো দিয়ে শুরু হয়, ইত্যাদি নাবোধক অব্যয় দিয়ে শুরু হবে, এবং অবশ্যই সেখানে পরপদের প্রাধান্য পাবে। অবশ্যই সেখানে কি হবে? পরপদের প্রাধান্য পাবে, না নেগেটিভ হবে। যেমন খেয়াল করে দেখেন অবিশ্বাস। এখন অবিশ্বাস দেখেন, এটা প্রথমত নেগেটিভ। এখন নেগেটিভ হলে হয় নয় তৎপুরুষ হবে, হয় নয় তৎপুরুষ, না হলে নয় বহুব্রীহি। আচ্ছা এখন বলেন নয় বহুব্রীহি কখন হবে? যখন অন্য পদের অর্থ প্রদান হবে। দেখেন অবিশ্বাস বলতে কিন্তু নতুন কোন অর্থ তৈরি হচ্ছে না। অবিশ্বাস এক ধরনের বিশ্বাস, অবিশ্বাস এক ধরনের বিশ্বাস, তার মানে পরপদের অর্থ প্রদান। দেখেন বেতাল, এখন বলেন এই বেতাল মানে যেটা তাল নয়, নয় তাল নেগেটিভ। এখন হয় নয় তৎপুরুষ হবে, না হলে নয় বহুব্রীহি হবে। এখন দেখেন বেতাল বলতে কিন্তু তালকেই বুঝাচ্ছে। বেতাল একটা তাল, বেতাল মানে যে তালটা খাওয়া যায় না, বাট এটা কিন্তু একটা তাল। এখন যদি বলি বেতার, খেয়াল করেন বেতার। আচ্ছা এখন বলেন তো বেতার বলতে কি এখন কি আর তারকে বুঝায়? আমাকে বলেন, বেতার বলতে কি এখন কি আর তারকে বুঝায়? বেতার বলতে কি তারকে বুঝায়? না, বেতার বলতে কিন্তু তারকে বুঝায় না। বেতারে তো তারই নাই, বেতার মানে হচ্ছে রেডিও। এখন বলেন এটা কি নয় তৎপুরুষ হবে না নয় বহুব্রীহি হবে? এটা নয় বহুব্রীহি। তো নয় বহুব্রীহিটা আমি পরে আলোচনা করবো, বাট আগে নয় তৎপুরুষটা বুঝাই। অর্থাৎ কি যেগুলো নাবোধক এবং পরপদ। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে, খেয়াল করেন যদি বলি যে বেসরকারি, এখন বেসরকারি এখানে দেখেন মানে নয় সরকারি, নয় তৎপুরুষ, নয় সরকারি। এখানে দেখেন অনেক আছে, এই যে নয় চেনা, অচেনা নয় চেনা, অবিশ্বাস নয় বিশ্বাস, অনিচ্ছা নেই ইচ্ছা, অনিষ্ঠ নয় ইষ্ঠ, অবিকৃত নয় বিকৃত, অকাতর নয় কাতর, সবগুলো এইভাবে দেখেন। আলুনি নয় লুনি, আকাছা, অনাদর, বেতাল নয় তাল, বেসরকারি নয় সরকারি, বেমানান নয় মানান, এরপর কি বিদেশ নয় দেশ। নেগেটিভ কিন্তু নতুন অর্থ তৈরি হয় না কোনটার। আপনি বিদেশ বলতে কিন্তু নতুন কোন অর্থ দিবে না, বেসরকারি বলতে নতুন কোন অর্থ নাই, কিন্তু নয় বহুব্রীহিতে নতুন অর্থ দিবে। এই পৃষ্ঠাটা স্ক্রিনশট নিয়ে নেন, এগুলো জাস্ট একটু পড়ে নিয়েন, ঠিক আছে? এটা স্ক্রিনশট দেন, লিখেন ডান। যেহেতু আপনাদের এখানে স্লাইডে অনেকগুলো জিনিস দেওয়া আছে, এগুলো আমি লিখে লিখে বুঝাতে গেলে অনেক সময় চলে। আলুনি মানে লয় নুনি, মানে যেটাতে নুন নাই সেটাকে বলা হয় আলুনি, নুনের অভাব, বুঝছেন? এরপর আসেন এটার স্ক্রিনশট দেন, এগুলো একটু পড়ে নিয়েন, নিজের একটু পড়ে নিয়েন, শেষ বুঝাই দিলাম খুব ভালো করে। এটা একটা স্ক্রিনশট নেন, হ্যাঁ? ওকে, সো আমাকে জানিয়ে দেন আজকের ক্লাসটা কেমন লাগলো। আজকের ক্লাসে আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করলাম, এন্ড নেক্সট ক্লাসে আমাদের সমাসের আরো ক্লাস হবে। এটা একটু ধৈর্য ধরে শিখবেন। আপনাদেরকে প্রথমেই বলছি যে দেখেন প্রথম ক্লাসে যেই পরিমাণে স্টুডেন্ট ছিল আজকে কিন্তু স্টুডেন্ট কমে গেছে, কারণ আমি জানি যে আপনারা ধৈর্য হারিয়ে ফেলেন, এন্ড ধৈর্য হারিয়ে ফেললে তখন থেকে আপনি আর শিখতে পারবেন না। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লেগেছে জানিয়ে দেন, এন্ড আপনাদের সমাজ শেষ হলে সমাজের উপর একটা মেগা এক্সাম হবে ইনশাআল্লাহ, আর সেই এক্সামটা দিলে আরো প্রপারলি আপনারা সমাজটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো প্রতিদিন যতটুকু পড়ায় অতটুকু পর্যন্তই পড়েন। তো ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।